আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। একের পর এক শুদ্ধ এবং উৎকৃষ্ট আচরণের অনন্য উদাহরণ সৃষ্টি করছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বলা বাহুল্য, তারেক রহমান এমন দুজন শ্রেষ্ঠ মানুষের সন্তান যারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদের প্রতি মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এটিকে বাংলাদেশের এই ৫৫ বছরের ইতিহাসে আর কোনো নেতা নেত্রী এটি স্পর্শ করতে পেরেছেন, অতিক্রম তো দূরের কথা, স্পর্শ করতে পেরেছেন যদি আমরা নির্মোহভাবে মূল্যায়ন করি, সেটি আমরা নিঃসন্দেহে উত্তর দেব না, সেটি কেউই পারেননি। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি সেটি পারবেন? উত্তর হলো, সময়ই সেটি বলে দেবে যে তারেক রহমান তার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, দেশপ্রেম, দেশের মানুষের জন্য মমত্ববোধ, নেতৃত্বের অপরিসীম গুণাবলী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি এবং এই দেশটার সামগ্রিক অস্তিত্বের যে ঐশ্বর্য, সেটি বিনির্মাণ এবং সেটিকে ধরে রাখতে তিনি তার পিতা মাতার সেই সুউচ্চ অবস্থানকে স্পর্শ করতে পারবেন কি না, সেটি নিশ্চয়ই দেখার আগ্রহ নিয়ে আমরা জনগণ অপেক্ষা করছি। আমি এই ভূমিকার এই কথাগুলো বলছিলাম, কী কারণে বলছিলাম? আমি গত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটিকে আমরা মহান মে দিবসও বলে থাকি, সেই দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত রাজধানীতে একটি সমাবেশে কয়েকটি ঘটনা ঘটেছে, যেটি নিশ্চয়ই যারা দেখেছেন, যারা শুনেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধাবন চিত্তে একটি দীর্ঘ সময় মনে রাখবেন। আমি প্রথমেই দুটি ভিডিও দেখার অনুরোধ করছি আপনাদেরকে। তারেক রহমান তখন মঞ্চে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর সাথে কথা বলতে বলতে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন সময় মঞ্চেই তার পেছনে দাঁড়িয়ে থাকা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গিয়ে হাত মেলালেন। এরপর তার পাশে থাকা আমিনুল হক ও অন্যান্যদের সাথেও হাত মিলিয়ে এক পর্যায়ে বসতে যাবেন। এমন সময় দেখেন তার চেয়ারটা সবার সামনে, তাই সবার সামনে না বসে চেয়ারটি সবার সারিতে নিয়ে বসলেন। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিও দুটি দেখলেন। প্রথম ভিডিওটিতে লক্ষ্য করেছেন যে তারেক রহমান মঞ্চে পৌঁছানোর পরে তিনি দেখলেন তার জন্য বসার আসনটি কিছুটা সামনে এগিয়ে রাখা হয়েছে। তিনি তার আসনটি মঞ্চে খানিকটা সামনে দেখে তিনি তৎক্ষণাৎ আয়োজকদের বা তার সহকারীদেরকে তিনি নির্দেশ করলেন এবং লক্ষ্য করা গেল সেই আসনটি যেখানে অন্যান্য সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দ বসবেন সেই সারিতে নিয়ে যাওয়া হলো। এটি একটি ছোট্ট ঘটনা, কিন্তু এর রিফ্লেকশনটা অনেক বড়। যে তারেক রহমান এই যে তিনি যে সাধারণ হওয়ার যে আচরণ, এই সাধারণ হওয়ার আচরণই তাকে মূলত একসময় অসাধারণ করে তুলবে, এটি মোটামুটি বলা যায়। আর পরবর্তী ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন যে মাঝে একটি চেয়ার, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী রাখা, এক পাশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার অন্য পাশে প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান বসে আছেন। কোনো একটা পর্যায়ে একটি কাগজ উড়ে মঞ্চে নিচে পড়ে গেল। সম্ভবত কাগজটিতে কোনো নির্দেশনা, কোনো সুপারিশ, কোনো পরামর্শ অথবা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল, যার কারণে তাৎক্ষণিক আমরা দেখলাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উঠে কাগজটি কুড়াতে গেলেন। আমরা এটাও জানি যে মির্জা ফখরুল বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ। বয়স, বিগত দিনের নির্যাতন, নিপীড়ন এবং এই যে মানসিকভাবে তাকে যে বিধ্বস্ত করার একটা প্রচেষ্টা, উদগ্র প্রচেষ্টা ফ্যাসিবাদী শাসন আমলে ছিল, সেই ধরনের নিবর্তনকে সহ্য করে এই বয়সের একটা মানুষ লড়াই সংগ্রাম করে আজকে এখানে এসেছেন। তিনি সে বয়সের কারণে এবং এই সমস্ত নানা কারণে তিনি অসুস্থ এবং তিনি আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি যখন কাগজটি তুলতে গেলেন, সেটি দেখে তৎক্ষণাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অতি দ্রুতবেগে এগিয়ে যেয়ে সে কাগজটি কুড়িয়ে আনলেন এবং তিনি হাত ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার আসনে বসিয়ে দিলেন এবং কাগজটি তিনি যথাস্থানে টেবিলে রাখলেন। এই যে দৃশ্যটি খুবই একটা ছোট্ট দৃশ্য এবং এই দৃশ্যের মধ্যে সিনিয়রকে সম্মান করা এবং কাজটি নিজের হাতে করা, এই যে শিক্ষাটি তার পিতা একসময় দিয়েছিলেন যে নিজের হাতে কাজ করা, সেই শিক্ষাটিকে ধারণ করে তার একটা প্রতিফলন আমরা এই মঞ্চে দেখলাম। নিশ্চয়ই আমরা তারেক রহমানকে অনুসরণ করার উপাদান এখানে অপেক্ষাকৃত বয়সে যারা তরুণ, তার যারা সহকর্মী, তাকে যারা ফলো করেন, তারা নিশ্চয়ই এখান থেকে শিখবেন। এমনিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তারেক রহমানের এই আদবটি এটি সীমাহীন হওয়াটাই সঙ্গত। তাছাড়া আমরা অন্যান্য সহকর্মী যারা সিনিয়র আছেন তারেক রহমানের চেয়ে বয়সে অন্তত, পদমর্যাদায় নিশ্চয়ই প্রধানমন্ত্রী তিনি উপরে, কিন্তু তারপর আমরা দেখেছি এই সমস্ত সিনিয়র জ্যেষ্ঠ নেতাদের সাথে এবং অন্যান্য সিনিয়র জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গেও তারেক রহমান যেভাবে বিহেভ করছেন, যেভাবে অ্যাপ্রোচ, তার অ্যাটিটিউড, সেটি একটা আলোচনার বিষয়বস্তু তো বটেই এবং আমরা যদি প্রশংসা করি তাহলে সে নিশ্চয়ই বাহুল্য হবে না। মির্জা ফখরুলের কথা বলছিলাম। এই মানুষটি প্রায় ৮০ বছরের কাছাকাছি বয়স, যখন বেগম জিয়া প্রায় ধরতে গেলে একা, অনেকটা নিঃসঙ্গ, তিনি যখন জেলে চলে গেলেন তখন বিএনপি অনেকটা সেই মাঝি ছাড়া নৌকার মতো। তারেক রহমান বিদেশে নির্বাসিত এবং বেগম জিয়া জেলে, সে সময়ে দলটিকে ধরে রাখায় তার যে অপরিসীম কষ্ট, সহিষ্ণুতা, পরিশ্রম এবং মেধা, বিশেষ করে দেশে বিদেশে তার গ্রহণযোগ্যতা, এই বিএনপির রাজনীতিকে প্রবাহমান রাখতে তার ভূমিকা নিশ্চয়ই চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মায়ের একজন বিশ্বস্ত সহকর্মী হিসাবে সেই শ্রদ্ধাটা মির্জা ফখরুল তিনি তারেক রহমানের কাছে তার প্রাপ্য এবং তারেক রহমান যথাযথ সেটি মূল্য দিচ্ছেন, এটি আমরা নানা সময় দেখেছি। আমি আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, দেখলেন এই ভিডিওটি অবশ্য তখন তারেক রহমান প্রধানমন্ত্রী হননি, তবে তিনি পার্টির চেয়ারপারসনের দায়িত্ব তখন গ্রহণ করেছেন। সম্ভবত এটি 17ই জানুয়ারি 2026 তারিখের ঘটনা, যেদিন সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা দেখলাম মির্জা ফখরুল তিনি হেঁটে তিনি তারেক রহমানের সামনে দিয়ে যাচ্ছিলেন, হয়তো কোনো বিশেষ প্রয়োজনে অথবা সাধারণ কুশল বিনিময়ের জন্যই তিনি তারেক রহমানের সামনে দিয়ে যখন যান, আমরা দেখলাম তারেক রহমান তিনি চট করে মির্জা ফখরুলকে দেখে দাঁড়িয়ে গেলেন। এটি তার দিক থেকে অত্যন্ত সৌজন্যতা, বিনয় এবং ভব্যতা এবং অবশ্যই আদব সম্বলিত আচরণ। আমরা দেখলাম যেহেতু পার্টির চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল মহাসচিব, ফলে পদমর্যাদায় সিনিয়র তারেক রহমানকে মির্জা ফখরুল দেখলাম তিনিও যথাযথ আচরণ করলেন এবং তারেক রহমানকে হাত ধরে তিনি বসিয়ে দিলেন এবং সেখানে তিনি তার সামান্য যে ইন্টারেকশন সেটি করে তিনি আবার চলে গেলেন। এই নাগরিক শোকসভায় বিএনপির কোনো নেতা বক্তৃতা করেননি, আমরা জানি। সেখানে সমাজের নানা শ্রেণী পেশার বিশিষ্ট জনরাই বক্তৃতা করেছেন। পার্টির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান কথা বলেননি, মহাসচিব সহ অন্য কোনো নেতা কথা বলেননি। কিন্তু ওই যে একটা সঙ্গীতের একটা লাইন আছে, অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলে। আমরা দেখলাম যে এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বা তারেক রহমান সাহেব বক্তৃতা করেন নাই, কিন্তু তাদের দুই জনার এই মাত্র কয়েক সেকেন্ডের একটি আচরণ, এটি মানুষকে, ওই যারা বক্তৃতা করলেন তাদের থেকেও একটি বড় ধরনের লেসন মানুষের সামনে উপস্থাপিত হলো যে বেগম খালেদা জিয়া, যার জন্য শোকসভা, তিনি এমন একটা দল রেখে গেছেন, এমন একটা দলের তার উত্তরসূরি রেখে গেছেন যারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেকগুলি বিনয়ী, সৎ, সজ্জন, ভদ্র,
দেশপ্রেমিক মানুষকে তিনি রেখে গেছেন। এই কয়েক সেকেন্ডে তারেক রহমান এবং মির্জা ফখরুলের যে কেমিস্ট্রি আমরা দেখলাম, তাতে নিশ্চয়ই আমরা এই কথা বলতে পারি। সর্বশেষ আমি যেটি বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন এবং এটা আপনাদের কারোর অভিজ্ঞতায় আছে কি না আমি জানি না, যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের দুর্ভোগের জন্য প্রকাশ্যে পার্লামেন্ট সেশনে তিনি দুঃখ প্রকাশ করেন। এরকম অভিজ্ঞতা আপনাদের জীবনে আছে কি না, আপনারা দেখেছেন কি না আমি জানি না। আমার কাছে ঘটনাটিকে অত্যন্ত নতুন মনে হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে প্রবল বর্ষণে চিটাগাংয়ে প্রচণ্ড জলবদ্ধতার সৃষ্টি হলো এবং নাগরিকরা চরম দুর্ভোগের মুখে পড়লেন। তারেক রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে চট্টগ্রামের নাগরিকদের এই দুর্ভোগের প্রশ্ন তিনি অ্যাড্রেস করলেন এবং এই দুর্ভোগের জন্য তিনি চট্টগ্রামের নাগরিকদের কাছে তার জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন। আমরা এটাও বলতে চাই, মাত্র 2-2.5 মাস বয়সের এই সরকার চট্টগ্রামের এই জলবদ্ধতা, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট, দুর্নীতি, আন্তরিকতার অভাব, প্রকৌশল জ্ঞানের দক্ষতার অভাব, এ সমস্ত কারণেই হয়তোবা এই ধরনের ঘটনাটি চিটাগাংয়ে ঘটেছে। এটির জন্য তারেক রহমানের সরকার দায়ী কোনোভাবেই সেটি বলা সঙ্গত হবে না। এটি বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার, তারও পূর্বে সেই যে লুটের স্বর্গরাজ্য কায়েম করা ফ্যাসিবাদী সরকার, তাদেরই এই সমস্ত কুকর্মের একটা ফল অথবা আন্তরিকতার অভাবের ফল। সেটির রিফ্লেকশন এখন ঘটল। হয়তো সময় পেলে যথাযথ পদক্ষেপ নিয়ে এটি তারেক রহমানের সরকার হয়তো চিটাগাংবাসীকে এই দুর্ভোগ লাঘবে তারা সফল হতে পারেন। আমরা সে সাফল্যের প্রত্যাশা করি। কিন্তু তিনি অন্যকে ব্লেম করলেন না, যে জন্য আমি দায়ী না অন্যরা দায়ী। তিনি সরাসরি দেশের প্রধান নির্বাহী হিসেবে চট্টগ্রামের অধিবাসীদের কাছে তিনি যে দুঃখ প্রকাশ করলেন, এটিও রাজনীতিতে একটি সৌজন্যতার অপূর্ব বার্তা বলেই আমরা মনে করি। আমি এই যে কয়েকটি ভিডিও দেখালাম এবং যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম, এর অন্তর্নিহিত একটি কারণ আছে। আমরা জানি তারেক রহমান সাহেব দেশে যখন ফিরলেন, সেই 300 ফিটে 25 ডিসেম্বর 2025 দেখলাম তার জন্য যে রাজকীয় চেয়ার রাখা হয়েছিল তিনি সেটি সরিয়ে দিলেন। তিনি মঞ্চে সাধারণ একজন মানুষের মতো বক্তৃতা করলেন। তিনি এপাশ থেকে ওপাশে যেই লক্ষ লক্ষ মানুষ সেদিন উপস্থিত ছিল তার এই আগমনকে সেলিব্রেট করার জন্যই বলবো, অথবা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে কানেক্ট করার জন্য তিনি মঞ্চের এপাশ থেকে ওপাশে গিয়েছেন এবং তিনি 17 মিনিটের একটা চমৎকার বক্তৃতা করেছেন। সেখানে তিনি আই হ্যাভ এ প্ল্যান, নতুন বাংলাদেশের কথা তিনি বলেছেন। তার এই মেসেজটি সেদিনই তার সহকর্মীদের ধারণ করার যোগ্যতা থাকা একান্ত আবশ্যক ছিল। সকলে সেই যোগ্যতা অর্জন করেছেন কিনা এটি আমাদের কাছে একটি প্রশ্ন। যে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকতো যখন প্রধানমন্ত্রী প্রোটোকল যেত, সেটিকে ফ্রি করে দেওয়া, যানজটে প্রধানমন্ত্রী তিনি পড়া, সেখানে সাধারণ নাগরিকরা তার সাথে সেলফি তোলা, এই আচরণগুলো তার সহকর্মীদের জন্য লেসন। এই লেসনটি সকলে গ্রহণ করতে পারছেন। আমরা যদি এভাবে বলতে পারতাম খুশি হতাম। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি একজন মন্ত্রী, তার থেকে বয়সে জ্যেষ্ঠ আরেকজন সাবেক সংসদ সদস্যকে একটি অনুষ্ঠানে যে ডিসি বা সরকারি কর্মকর্তাদের প্রোটোকল রক্ষার্থে সেই জ্যেষ্ঠ সহকর্মীকে কিছুটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কট্টর সমালোচনা হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সেই মন্ত্রী সেই জ্যেষ্ঠ সাবেক সংসদ সদস্যকে তার দপ্তরে ডেকে নিয়ে একটা সৌজন্যতা প্রকাশ করলেন, যেটি আবার প্রশংসিত হয়েছে। আবার আমরা দেখেছি একজন সহকর্মীকে সাংবাদিকদের সামনে আরেকজন মন্ত্রী ধমকাচ্ছেন, অত্যন্ত কটু দৃশ্য সেটি। তিনি প্রায় একই মর্যাদার আরেকজন সহকর্মীকে তিনি সাংবাদিকদের সামনে ধমকিয়েছেন। এরকম একটি ঘটনা আমরা দেখেছি। এইখান থেকেই আমার কথা শেষ করতে চাই যে আপনারা যারা তারেক রহমানের সহকর্মী, যারা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন, সংসদ সদস্য আছেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা হিসেবে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, তারা যদি তারেক রহমানের সহকর্মী হিসেবে সফল হতে চান, তারেক রহমানের দেখার স্বপ্ন বাংলাদেশে পূরণ করতে তার সহযোগী হতে চান, তাহলে তারেক রহমানের এই সমস্ত ঘটনা যেগুলো আমরা দেখালাম, এরকম আরও অনেক ঘটনা আছে, সেগুলো থেকে আপনারা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবেন। তারেক রহমান নিজে জানেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, যিনি বাংলাদেশের সবচেয়ে পপুলার নেতা ছিলেন। তারেক রহমান জানেন তিনি বেগম খালেদা জিয়ার পুত্র, যিনি বাংলাদেশের মানুষের কাছে সীমাহীন শ্রদ্ধার একজন ছিলেন। তার মৃত্যুর পরে তার
যে পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখেছি, বর্ণনা না করলেও আমরা বুঝি যে বেগম খালেদা জিয়া কতটা শ্রদ্ধা ছিলেন দেশে বিদেশে। এই দুইজন অত্যন্ত উঁচু মানের মানুষের সন্তান হিসেবে তারেক রহমান চাচ্ছেন যে তিনি তার পিতামাতার মর্যাদা অনুযায়ী আচরণ করবেন। আমরা তারেক রহমানের যারা সহকর্মী, তিনি নেতা হন, মন্ত্রী হন, তিনি যে কোনো পর্যায়েরই কোনো কর্মকর্তা হন না কেন, হ্যাডাম দেখাবেন না। ডু ফলো মিস্টার তারেক রহমান। ফলে তারেক রহমানকে ফলো করে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করে রাষ্ট্রের নাগরিক, দলের সহকর্মী, সাধারণ নাগরিক যারা এই রাষ্ট্রের মালিক, তাদের সাথে যথাযথ আচরণ করে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সবার আগে বাংলাদেশের যে প্রতিজ্ঞা, সেটি বাস্তবায়নে সকলে মিলে যথাযথ ভূমিকা পালন করবেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে একান্ত প্রার্থনা করি তিনি যেন তারেক রহমানকে হেফাজত করেন এবং তিনি যেন তার পিতা মাতার সম্মান অক্ষুণ্ণ রেখে রাষ্ট্র পরিচালনায় সফল হন, এই প্রার্থনা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।